বিক্রম দেবের ডক্টরের সঙ্গে দেখা করে বিক্রম দেবের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেললো বাণী আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিক্রম দেব বাণী আর অনিরুদ্ধকে বলে, এই যে নাটকগুলো সাজিয়েছো না, তাতে না কোনো লাভ হবে না। এদেরকে আমার কোনো দরকার নেই, তাই এদেরকে আমি কাজে রাখবো না। এটাই হলো ফাইনাল কথা। তোমরা যে প্ল্যান করছো তাতে তোমরা ধোপেও টিপবে না, বুঝতে পেরেছো? তখন তো এই কথা শুনে বানি আর অনিরুদ্ধ চমকে যায়। তখনই বিক্রম দেব বলে, কি বানি দেবী, এসব কিছু আপনার প্ল্যান তাই তো? কোনো কাজে দেবে না। তখন এই বলে একজন কাজের লোককে ধাক্কা দিয়ে বানির উপর ফেলে। তখনই সেই মেয়েটা বলে, আপনি আমার গায়ে হাত তুললেন, আপনার কখনো ভালো হবে না, কখনো না। তখন বিক্রম দেব রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তখন বানি বলে, আপনার এত বড় সাহস, আপনি কিনা ওদের গায়ে হাত তুললেন? আপনার না আসলে কোনোদিনও ভালো হবে না। তখন অনিরুদ্ধ বলে, আপনাকে এত সাহস কে দিয়েছে? আপনি ওদের গায়ে হাত তুললেন? হ্যাঁ, আমরা না কোনোদিনও ওদের গায়ে হাত তুলিনি। তখন বাণী বলে, আপনার পাপের শাস্তি আপনাকে পেতেই হবে। তখন এই কথা বললেই বিক্রমদেব সেখান থেকে চলে যায়। তারপর বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, ঠাম্মির বুদ্ধিতে তো কোনো কাজই হচ্ছে না, বুঝতে পারছি না। না না, ঠাম্মির বুদ্ধি আর অ্যাপ্লাই করা যাবে না। তখনই অনিরুদ্ধের কাছে ফোন আসে আর বলে, যাদের যাদের সঙ্গে বিক্রমদেব বেমানি করেছে তারা লিখিত অভিযোগ দেওয়াতে বিক্রমদেবকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যাবে। তখন এই কথা শুনে বানি আর অনিরুদ্ধ একটু খুশি হয়। অন্যদিকে কুয়াশা বিদ্যুতের উপর প্রচন্ড রেগে যায় যে, তোমার মাকে এক্ষুনি শোয়া থেকে উঠাও। একটা মানুষ দুদিন ধরে কি করে ঘুমাতে পারে বলো তো? তখন বিদ্যুৎ উঠাতে গেলে বিদ্যুৎকে লাথি দিয়ে ফেলে দেয় শ্যামলী। তখন তো কুয়াশা বলে, কি ফেলে দিল তো তোমার মা এবার? তখন বিদ্যুৎ বলে, আচ্ছা মাকে বরং আমরা দুপাশ থেকে তুলে নিচে ফেলে দেই। তখন এই কথা বলেই দুজন চাদর দিয়ে টেনে ধরে নিচে ফেলে দেয়। তখন তো কুয়াশা আর বিদ্যুৎ বসে আছে আর বিক্রম দেব ফোন করে কুয়াশাকে ডাকে। তখন কুয়াশা বলে, কি আচ্ছা ঠিক আছে, এই বলে ফোনটা রেখে বিদ্যুৎকে বলে, বিদ্যুৎ, ওই রায় ম্যানশন না এখনো বিক্রি হয়নি। তখন বিদ্যুৎ বলে, কি বলছো তুমি? তখন কুয়াশা বলে, হ্যাঁ, বিক্রম দেব আমাকে ডাকলো। তখন বিদ্যুৎ বলে, আমার যে কি আনন্দ হচ্ছে না, আসলে আমার মেয়েটার মাথার উপর থেকে তার ছাদটা চলে যায়নি। তারপরেই দেখা যাবে কুয়াশা চলে গেলে শ্যামলী বলে, এই বিদ্যুৎ, তুই কি বললি রে রায়বাড়ি নিয়ে? তখন বিদ্যুৎ বলে, না না মা, আমি তো কিচ্ছু বলিনি, তুমি ঘুমের মধ্যে মনে হয় ভুল শুনেছো। তখন শ্যামলী মনে মনে বলে, কিছু তো একটা চলছে এদের মধ্যে। ওইদিকে অনিরুদ্ধ আর বাণী বিক্রম দেবের অফিসে যায়। তখন বিক্রম দেব ওদের দেখে বলে, এত বড় সাহস তোমাদের, কোনো রকম কোনো পারমিশন ছাড়াই ভিতরে চলে এলে? এত বড় তোমাদের সাহস কে দিয়েছে? তখন অনিরুদ্ধ বলে, সাহসের কি দেখেছেন আপনি, এখন তো শুরু। তখনই পুলিশ অফিসার সেই লোকদেরকে নিয়ে ভিতরে চলে আসে, যেই লোকগুলো বিক্রম দেবের নামে লিখিত কমপ্লেন করেছে। তখন তাদেরকে দেখে বিক্রম দেব বলে, তোমরা এখানে? তখন লোকগুলো বলে, হ্যাঁ আমরা আমরা ভেবেছিলাম আমাদের কোম্পানিগুলো আর কোনোদিন আমরা ফেরত পাবো না, কিন্তু বানি আর অনিরুদ্ধ স্যার আমাদের সঙ্গে দেখা করে আমাদের মনে সাহস জুগিয়েছে। আমরাও যে আশার আলো দেখতে পারি সেটার আমাদের বুঝিয়েছে। এখন আমরা আপনার নামে লিখিত কমপ্লেন করেছি। আমরা কিছুতেই আমাদের কোনো রকম কোনো কোম্পানি ছেড়ে দেব না। আপনি আমাদের সঙ্গে বেমানি করেছেন, আমাদের থেকে সবটা কেড়ে নিয়েছেন। তখনই বিক্রমদেব বলে, তোমাদের মাথা ঠিক আছে? তোমরা যে এসব কথাগুলো বলছো? তখনই অফিসার বলে, দেখুন, আপনার নামে অনেকগুলো কমপ্লেন জমা পড়েছে, তাই আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাব। তখন বিক্রমদেব বলে, এত বড় সাহস, জানো আমি কে? আমাকে তুলে নিতে এসেছো? এত বড় সাহস হয় কি করে? তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় অফিসার আর বলে, আপনি কে সেটা তো আমার জানার দরকার নেই। আইনের চোখে সবাই সমান, আপনি এরকম ভাবে কথা বলবেন না। তখনই অফিসার বলে, চলুন আপনি আমার সঙ্গে। তখন বিক্রমদেব বলে, বাণী দেবী, এসব কিছু আপনার পরিকল্পনা তাই তো? কিন্তু আপনি না আমার কিচ্ছু করতে পারবেন না, আপনাকে আমি বলে দিলাম, আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। এই বলে বিক্রমদেব অফিসারের সঙ্গে চলে যায়। তখনই দেখা যাবে সবাই বাণী অনিরুদ্ধকে ধন্যবাদ জানায় আর বলে, আপনারা আপনারা বলেছেন বলে আমরা লিখিত কমপ্লেন জানাতে সাহস পেয়েছি। আপনাদের জন্যই সবকিছু সম্ভব হচ্ছে, আমরাও সাহস পাচ্ছি। তখন অনিরুদ্ধ বলে, চিন্তা করবেন না আপনি। তারপর অনিরুদ্ধ বাণী সাথীকে সবটা বলে। সাথী তো খুশি হয়ে যায়। ওদিকে বান্টি বিটকেস শুদ্ধ ফেলে দিতে গেলে বিক্রমদেব সেখানে চলে আসে আর এসে বলে, দাঁড়াও, আমার বিটকেস নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন তো বিক্রমদেবকে দেখে বাণী আর অনিরুদ্ধ চমকে যায় আর বলে, এ কি, এই বিক্রমদেব এত তাড়াতাড়ি কি করে চলে এলো? ওনার তো এত তাড়াতাড়ি আসার কথা নয়। ওইদিকে বিক্রমদেব বান্টিকে বলে, আমার বিটকেস তোমার হাতে কি করছে? তখনই বান্টি সেখান থেকে লুকিয়ে পড়ে। তারপরে অনিরুদ্ধ বলে, আমিও তো ভাবছি এত তাড়াতাড়ি উনি এলো কি করে? তখন বিক্রমদেব বলে, এখন সবার মনে একটাই প্রশ্ন তাই তো, যে বিক্রমদেব এত তাড়াতাড়ি কি করে আসলো?
তখন অফিসার বলে, দেখুন, ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ সত্য প্রমাণিত হয়নি, পাওয়াও যায়নি। তার জন্য ওনাকে আমরা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তখনই বিক্রমদেব বলে, বাণী দেবী, যান আমাদের জন্য চা নিয়ে আসুন। তখনই অনিরুদ্ধ বিক্রমদেবের দিকে তেড়ে গেলেই তখন অফিসার বলে, দেখুন, আমরা ওনার সুরক্ষা নিশ্চিত করার জন্য দুজন অফিসারকে এই বাড়িতে নজর রাখার জন্য রাখছি। আপনারা এইভাবে ওনাকে ঠেট করতে পারেন না, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা কোনো রকম পদক্ষেপ নিতে বাধ্য হব। তখন বিক্রমদেব এই কথা শুনে খুশি হয়ে যায়, বলে, কি বাণী দেবী, কিচ্ছু করতে পারলেন না তো? এবার চালটা তো ভুল হয়ে গেল। তখন বাণী আর অনিরুদ্ধ তাকিয়ে থাকে। তারপর সাথী বলে, বিক্রম, তোমার কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না, সেটা আমি বলে রাখলাম তোমাকে। তখন এই বলেই সাথী সেখান থেকে তানিয়াকে নিয়ে চলে যায়। ওইদিকে বিক্রমদেব হাসতে থাকে। তারপরেই বাণী বলে, শুনুন, আপনি যা যা করেছেন না এ পর্যন্ত, আপনাকে তার শাস্তি পেতেই হবে। আর আমরা কেন ভয় পাবো? আপনার চাকর নই আমরা। এই বাড়িতে আমরা আর কোনো রকম কোনো কাজ করব না। আপনাকে এবার আমাদের সাহেস্তা করতেই হবে। তখনই বিক্রমদেব বলে, শোনো অনিরুদ্ধ, তুমি যে দাবাটা তেমন ভালো খেলতে পারো না সেটা কিন্তু আমি জানি। চলে এসো অফিসে, আমি তোমাকে দাবা খেলাটা শিখিয়ে দেব, তাহলে তুমি খেলতে পারবে। এই বলেই বিক্রমদেব বাণী আর অনিরুদ্ধকে বলে, এবার এবার কিন্তু খেলাটা আরো কঠিন হয়ে গেল। তোমরা আমার আর কিচ্ছু করতে পারবে না। আর যে খেলাটা তোমরা খেলছো না, সেই খেলাটার শেষ করব আমি। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় বাণী অনিরুদ্ধ। তারপরে বাণী তাকিয়ে থাকে। ওইদিকে বিক্রমদেব চলে যেতে লাগলে পায়ের মধ্যে যখন ব্যথা লাগে তখন একটা শব্দ হয়। যে শব্দটা শুনেই অনিরুদ্ধ আর বাণী চমকে যায়। ওইদিকে বিক্রমদেব পাটাকে ঠিক করেই সেখান থেকে চলে গেলে অনিরুদ্ধকে বাণী বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি লক্ষ্য করলেন? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ বাণী, এই জিনিসটা না আমিও সেদিন লক্ষ্য করেছি। মনে হলো যেন এটা কোনো পায়ের শব্দ নয়, পায়ে তো এরকম করে শব্দ হয় না। তারপর দেখা যাবে সাথীর কাছে বাণী দুধ নিয়ে আসে। তখন সাথী বলে, বাণী, এবারে কিন্তু নিজের খেয়ালটাও রাখতে হবে, অনেক তো দৌড়ঝাঁপ হলো। তখন পিনাকিকে নিয়ে অনিরুদ্ধ আসে। তারপরে বাণী বলে, বড় ছোট বাবু, মা কেমন আছে? তখন পিনাকি বলে, এখন একটু ঠিক আছে, ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তখন বাণী বলে, আচ্ছা আমি কি দেখতে যাবো একটু? তখন পিনাকি বলে, না থাক না, ও ঘুমোচ্ছে থাক, তুমি না হয় পরে দেখতে যেও। তখন সাথী বলে, হ্যাঁ বাণী, তুমি আর আমি না হয় পরে ঈশানীর সঙ্গে গিয়ে দেখা করে আসবো, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? তখন বাণী বলে, ঠিক আছে। তারপর পিনাক্ষী বলে, অনিরুদ্ধ, বলো, আমাকে এখানে কেন হঠাৎ করে নিয়ে এলে? তখনই অনিরুদ্ধ বলে, আসলে মেসোমশাই, আমাদের ওই বিক্রম দেবের সম্পর্কে কিছু জানা দরকার ছিল, সেই জন্যই আপনাকে এখানে নিয়ে এলাম। তখনই পিনাক্ষী সাথীর দিকে তাকিয়ে থাকে। তারপর পিনাক্ষী বলে, আসলে বিক্রমদেব হলো বড়লোক বাবার একমাত্র ছেলে ছিল, কিন্তু বখাটে ছিল। এমনিতেই পড়ালেখায় সব দিক থেকে অনেক ভালো ছিল, কিন্তু কাজ করতে চাইতো না, স্বভাবটা একটু বিগড়ে ছিল। ওর বাবা মা তারই বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছিল। আর বিক্রমদেবের বাবার সমস্ত সম্পত্তি বিক্রমদেবের হয়ে একজন সেক্রেটারি দেখাশোনা করত। কিন্তু সেই বিক্রমদেবের যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার সঙ্গে আবার সেই সেক্রেটারি খুব ভাব হয়ে যায়। আর তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। আর বিক্রমদেবের এই স্বভাব চরিত্রের কথা সে মেয়েটাও জানতে পেরে যায়। তার জন্যই সেখান থেকে ওই ছেলেটাকে নিয়ে চলে আসে। আর বাবা তাদের দুজনকে বিয়ে দিয়ে দেয়। তখনই অনিরুদ্ধ আর বাণীর বুঝতে বাকি থাকে না যে সেটা তাপস আর সাথীর কথাই বলা হচ্ছে। তখন বাণী বলে, আসলে এতদিন আমরা বুঝতে না পারলেও এখন আমরা বুঝতে পেরেছি। আসলে আমরা অন্য একটা অদ্ভুত কথা জানতে চাই। তখন সাথী বলে, কি? তখন বাণী বলে, আসলে বিক্রম দেবের না পাটায় ব্যথা হলে কেমন একটা শব্দ হয়, আবার পাটা ঠিক করে পরক্ষণে সে হাঁটতে চলে গেল, বুঝতে পারলাম না। তখন সাথী বলে, বাণী, বিদেশ যাওয়ার আগে বিক্রমদেব আমার সঙ্গে একবার দেখা করেছিল, সে বলেছিল তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পায়ের চিকিৎসা চলছে। তখন বাণী বলে, পায়ের চিকিৎসা? তার মানে বিক্রমদেবের ডক্টরের সঙ্গে দেখা করলে আমরা সবটা জানতে পারবো যে এখানে আসল রহস্যটা কি। তখন অনিরুদ্ধ বলে, ব্যাস, তাহলে এবার আমাদেরকে বিক্রমদেবের যে ডক্টর ছিল তাকে খুঁজে বের করতে হবে, তার সঙ্গে দেখা করতে হবে। তারপর দেখা যাবে বিক্রমদেব ঘর থেকে বেরোলে অনিরুদ্ধ আর বাণী বিক্রমদেবের সমস্ত কাগজপত্র আবার ঘেঁটে দেখে। আর সেখান থেকেই ডক্টরের প্রেসক্রিপশনটা খুঁজে বের করে। তখন বাণী বলে, এই তো মিস্টার চ্যাটার্জি, ছবি তুলে নিয়ে দাঁড়ান। তারপর ছবি তুলে নেয়। অন্যদিকে কুয়াশার বিদ্যুতের সঙ্গে দেখা করতে যায় বিক্রমদেব। তখন কুয়াশা বলে, স্যার আসুন আসুন। তখন বিক্রমদেব বলে, আচ্ছা, তানিয়ার কাস্টাডি তোমরা পুরোপুরি পেতে চাও তো? তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ। তখন বিক্রমদেব বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে এই ব্যাপারে আমি আছি। ওই তানিয়াকে
তোমাদের কাছে এনে দেওয়ার দায়িত্ব আমার। বুঝতে পেরেছো? তখন থেকে কথা শুনে কুয়াশা বিদ্যুৎ খুশি হয়ে যায়। অন্যদিকে বানি আর অনিরুদ্ধ ছদ্মবেশ নিয়ে সেই ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয় আর দেখা করতে যায়। তখন ডক্টর বলে, বলুন, আপনারা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছেন তো? তখনই বানি আর অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমাদের একটা ক্লায়েন্টের সম্পর্কে জানার আছে। তখনই সে ডক্টর বলে, কে? তখনই বানি আর অনিরুদ্ধ বলে, বিক্রম দেব, আমাদের ক্লায়েন্ট। তখন তো ডক্টর এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই অনিরুদ্ধ আর বাণী বলে, হ্যাঁ, ওনার সম্পর্কে আমাদের একটু জানা জরুরি দরকার, তার জন্যই আপনার কাছে আমরা এসেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।